বাংলার মাটি, বাংলার জল অগণিত মহান নেতার জন্ম দিয়েছে। তাদের মধ্যে অনন্য নাম মাওলানা ভাসানী। আজ আমরা টাঙ্গাইলের সন্তোষ এবং ঐতিহাসিক কাকমারিতে যাচ্ছি মাওলানা ভাসানীর সমাধিস্থল এবং সন্তোষকে দেখাতে। চলুন আমাদের সাথে যাই। উপমহাদেশের ব্রিটিশ বিরোধী শীর্ষ স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মজীবন দীর্ঘতম, প্রায় ৭৫ বছর। শৈশব কৈশোরের কথা তো নয়ই, ২০ শতকের প্রথম ২ দশকে তার যৌবনের সংগ্রামী কর্মকাণ্ডের কথাও বিস্তারিত জানা যায় না। স্থানীয় কৃষক নেতা ও চরমপন্থী রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে তখন তার তেমন পরিচিতিও ছিল না। ১৯১৭ থেকে ১৯৭৬-এ মৃত্যু পর্যন্ত প্রায় ৬০ বছর তিনি জাতীয়তাবাদী রাজনীতির মূল স্রোতের সঙ্গে ছিলেন। তবে অন্য জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে তার পার্থক্য এখানেই যে তিনি অবিচ্ছিন্নভাবে দরিদ্র কৃষক ও গ্রামীণ খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য জমিদার মহাজন প্রভৃতি শোষক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করেছেন। ঔপনিবেশিক আমলে প্রধান কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন মাওলানা ভাসানী। সেসব সংগঠনের মধ্যে রয়েছে বিপ্লবী অনুশীলন দল, ভারতীয় জাতীয় কংগ্রেস, স্বরাজ দল এবং মুসলিম লীগ। তিনি অসাম্প্রদায়িক সংগঠনেই থাকতে চেয়েছিলেন, কিন্তু বাধ্য হয়ে মুসলিম লীগে যোগ দেন সবশেষে। ১৯৪০-এর দশকে তিনি আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে গঠন করেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে ক্ষমতাসীন মুসলিম লীগের যে ভরাডুবি ঘটে, সেই যুক্তফ্রন্টের মৌলানা ভাসানী ছিলেন শীর্ষ নেতা। সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রশ্নে আওয়ামী লীগের অন্যতম প্রধান নেতা হুসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখের সঙ্গে তার মতপার্থক্য হলে তিনি স্বেচ্ছায় বেরিয়ে গিয়ে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি, সংক্ষেপে ন্যাপ। আমৃত্যু তিনি ন্যাপের সভাপতি ছিলেন। সন্তোষের যে জায়গাটাতে মাওলানা ভাসানীকে সমাহিত করা হয়েছে সেটা এখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ভেতরেই তার সমাধিস্থল। আমরা এখন পৌঁছে গেছি তার সমাধিস্থলে। এখানে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার আছে, মাওলানা ভাসানী জাদুঘর আছে। আপনারা এখন মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজার দেখতে পাচ্ছেন। এই মাজার লাগোয়া হচ্ছে মসজিদ। আমরা মাজারে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোকজন এসেছেন। এরকম শত শত লোকজন আসে দোয়া নেওয়ার জন্য, তার কবর জিয়ারত করে এবং দোয়া নিয়ে যান। আমি জানি না বাংলাদেশে এরকম আর কোনো রাজনীতিবিদ আছেন কি না যার কবরকে কেন্দ্র করে এরকম মাজার সৃষ্টি হয়েছে এবং অগণিত ভক্তরা আসেন, একদম হৃদয় থেকে আসেন। এখানে কোনো জোর জুলুম নাই, সবাই এই সর্বত্যাগী মহান নেতাকে ভালোবেসেই এই মাজার শরীফ তারা জিয়ারত করতে আসেন। আমরা আপনাদেরকে বলছি এই ডান পাশের কবরটা হচ্ছে মাওলানা ভাসানীর, আর এইটা হচ্ছে ওনার স্ত্রী, প্রথম স্ত্রী আলেমা ভাসানীর। সামনে যে কুড়েঘরটা আছে, এই কুড়েঘরটা ওনার আমলেই তৈরি। এই কুড়েঘরে উনি থাকতেন, এইখানে উনি ঘুমাতেন। আপনারা জানেন যে মাওলানা ভাসানী কোনো বড় ঘরে থাকতেন না, উনি সবসময় এরকম কুড়েঘরে থাকতেন। বাংলাদেশের যে জায়গাতেই উনি থাকতেন, সাধারণত মানুষের বাড়িতেই বেশি থাকতেন, এইরকম কুড়ে ঘরে উনি অবস্থান করতেন। এই যে চেয়ারটা আছে, এই চেয়ারে উনি বসতেন, খুব সাধারণ চেয়ার, এই চেয়ারটাতে উনি বসতেন। আর এই যে একটা ছোট আলমিরা মিটসেপের মতো আছে, এইটাতে উনি ওনার খাবার জিনিসপত্র কাপড় চোপড় রাখতেন। বঙ্গবন্ধুর সাথে তার সম্পর্কটা ছিল পিতাপুত্রের মতো। বঙ্গবন্ধু এই কুড়ে ঘরের পাশেই হুজুরের নামাজের জন্য এই ঘরটা করে দিয়েছিলেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা বঙ্গবন্ধু করে দিয়েছিলেন উনি যেন নামাজ পড়তে পারেন। উনাকে পাকা ঘর দিলে উনি থাকবেন না, কিন্তু উনি যেন ভালো করে নামাজটা পড়তে পারেন সেই জন্য এই পাকা ঘরটুকু, ছোট্ট পাকা ঘরটুকু নির্মাণ করে দিয়েছিলেন। এইখানে উনি নামাজ পড়তেন এবং এই
ছোট্ট করে উনি থাকতেন। এটা হচ্ছে ওনার নামাজের স্থল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তসবিটা, এটা হুজুরের, এই টুপিটা হুজুরের, এই যে খেজুর পাতার পাটি, হ্যাঁ, আগরদানি, এগুলো সবগুলোই হচ্ছে হুজুরের। জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদে উদ্বুদ্ধ বিরল এই রাজনৈতিক নেতাকে ওনার ভক্তবৃন্দরা হুজুর বলেই সম্বোধন করেন। আমরাও তার ব্যতিক্রম করিনি। ওনার 3 জন ওয়াইফ ছিল, এটা বড় ওয়াইফ ওনার। আর 2 জন, একটা জিগুলিয়ায় ওনার নিঃসন্তান অবস্থায় মারা গেছে। আব্দুর রহমান মীরের কন্যা হুজুর বিবাহ করেছিলেন। আর একটা আছে আপনার নওগাঁতে, ওইটা ওনার ছোট। ওই শহরের সন্তান আছে আবু বকর খান ভাসানী, ওনার আর 2 মেয়ে আছে, আনোয়ারা, মনোয়ারা। ওনারা কি এখানে আসে? হ্যাঁ আসে, ওনার বড় বছর সময় আসে। এখন এখানে ওনার আত্মীয় স্বজন নাই। ওনার জন্মস্থান তো সিরাজগঞ্জে। এইটা ওনার ওসিয়ত ছিল যে আমি মারা গেলে সন্তোষ আমাকে দাফন করতে হবে। সন্তোষে উনি তো ওনার পীর ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন আহমেদ বগদাদি। ওনার আস্তানা রয়েছে ভারতের জলেশ্বর, আসামে। ওইখানে উনি বেশিরভাগ সময় কাটাইতেন। ওইখান থেকে ওনার শিক্ষা দীক্ষা দিয়া যখন ছেড়ে দিছে, তখন উনি এই সন্তোষটাকে বেছে নিয়েছিলেন। এক সময় উনি মানে যে ত্রাণ সামগ্রী নিয়ে চারাবাড়ির গাড়ি থেকে উনি রওনা হয়েছে একটা ঘোড়ার পিঠে, মানে ওই পাকা রাস্তা দিয়ে। তখন জমিদাররা বলে যে আমাদের জমিদারের আওয়াজ নাই, এখান দিয়ে আপনি ঘোড়ার পিঠে যাইতে পারেন। ভাসানী বলছে এটা আল্লাহর মাটি, এটা আমি যাবই, আমি এটা জমিদারের মাটি নেই না। তখন জমিদারের লক্ষ্মী হুজুর এই কথা কয়, কাতাল তুমি সাধারণ মানুষ না। পরে ঘোড়ার নাগামী টানছে, তাও নামে না। কারণ আমি যদি এই ঘোড়ার থেকে নামি, তোমার এই জমিদারি প্রথা বাংলাদেশে চিরতর আমি উৎখাত করে দিই। তোমরা মানুষের উপর জুলুম করো, মানুষের উপর অত্যাচার করো, এটা কি আল্লাহর বিধান নাকি? তখন ওনারা হতবাক হয়ে গেছে, হায় হায় কিন্তু সাংঘাতিক একটা লোক। তারপর উনি যাই বাংলাদেশের চিরতরে মানে জমিদারি প্রথা সেট করে দিচ্ছে। যেখানে জুলুম, নির্যাতন, অবিচার, সেখানে তুমি কথা বলছে। তখন তো এইখানে জমিদারগুলো অত্যাচার আছিল, নিপীড়ন আছিল, জুলুম আছিল। দেখছে যে যেখানে জুলুম সেখানে তো আমার কাজ। এই জন্য উনি আগেই বলে গেছে যে আমার লাশটা সন্তোষ দাফন করতে হবে। মাওলানা ভাসানী হচ্ছে একজন শ্রমিক এবং সাধারণ মানুষের নেতা। তো আমরা তারই ভার্সিটিতে পড়ি, ঠিক আছে। তো আমরাও চাইবো যে তার জীবন আদর্শই পালন করার চেষ্টা করব, কারণ আমরা হচ্ছে তাদের শ্রমিক, জেলে কামার, কৃষক, তাদের টাকা দিয়ে আমরা পড়াশোনা করতেছি এই ভার্সিটিতে। তো আমরা চাইবো তার জীবন আদর্শটাকেই ফুটিয়ে তুলতে। পাকিস্তান রাষ্ট্রটি গঠন হওয়ার 13 বছরের মধ্যেই মাওলানা ভাসানী কাগমারি সম্মেলন করেন। কাগমারি সম্মেলনে উনি স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে যে অবস্থা চলছে সেই অবস্থা যদি চলে তাহলে 10 বছরের মধ্যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে বিদায় জানাবে। তিনি যে শব্দটি উচ্চারণ করেছিলেন এটি এখনও মানুষের মুখে মুখে। তিনি বলেছিলেন পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের মানুষ আসসালামু আলাইকুম বলে বিদায় জানিয়ে দিবে। এবং এই কাগমারি সম্মেলনে তিনি সাম্রাজ্যবাদী যে শক্তি, মার্কিন যে সাম্রাজ্যবাদ শক্তি, সেই শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কাগমারি সম্মেলনের মাস দুয়েকের মধ্যেই তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং বাম ধারার ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ সৃষ্টি করেন। আলেমা ভাসানীর ছেলে মেয়ে ছিল না? ছিল। তাদের আত্মীয় স্বজনরা এখন কোথায় আছে? কি ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের এক মেয়ের বিয়ে হয়েছে, বড় মেয়ে যিনি এখনও আছেন বাইসে, প্রায় 100 বয়সের কাছে। ওনার বিয়ে হয়েছে পাবনাতে। অ্যাডভোকেট আব্দুল সবুর সাহেব, উনি নাই কিন্তু উনি আছে। ওনার ঘরে ছেলেও আছে, মেয়েও আছে, কত দেশেও থাকে, বিদেশেও থাকে, ঢাকায়ও চাকরি করে। আর মেয়ের বাড়ি হলে আপনার যেই ইয়েতে কাগমারি। কাগমারি সম্মেলন যখন হয় তখন টাঙ্গাইল শহর থেকে এই কাগমারি পর্যন্ত 5 কিলোমিটার রাস্তায় মাওলানা ভাসানী 51টি তোরণ নির্মাণ করেন। মজার বিষয় হচ্ছে সেই তোরণগুলোর নামকরণ ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে, মহাত্মা গান্ধী, মাওলানা মুহাম্মদ আলী, কাজী নজরুল ইসলাম, মহাকবি ইকবাল, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, হাজী মোহাম্মদ মহসিন, সিআর দাস, লেনিন, স্টালিন, মাও সেতুং, এরকম পৃথিবীর গুণী সব মানুষের নামে মাওলানা ভাসানী 51টি তোরণ নির্মাণ করেন। এটা হচ্ছে দরবার হল। এটি ওনার জীবদ্দশাতেই নির্মাণ করা হয়। এইখানে উনি রাজনৈতিক আড্ডা, আলোচনা, সভা করতেন। এখন এই দরবার হলটি ব্যবহার হয় তার উরসে,
বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে। এটি মাওলানা ভাসানীর নামে একটি কলেজ। 1975 সালে অর্থাৎ ওনার মৃত্যুর ঠিক 1 বছর আগে এই কলেজটি স্থাপন করা হয়। আর এই পাশে হচ্ছে মাওলানা ভাসানী জাদুঘর। এইটা বৃহস্পতি এবং শুক্রবারে বন্ধ থাকে, যার ফলে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এই পাশে চীনের মহান নেতা মাও সেতুংয়ের একটা উপহার আছে। এই ট্রাক্টরটি, এটা 1967 সালে মাও সেতুং মজলুম জননেতা মাওলানা ভাসানীকে উপঢৌকন হিসেবে প্রদান করেন। মাওলানা ভাসানীর জীবন সংগ্রাম এবং তার যে সাধনা, সেই সাধনা সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে যাক প্রজন্মের পর প্রজন্মের তরে, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।